টিচিং এড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিবিএ এবং বিবিএস সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সিস এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। তো এটা অনেক তুলনামূলক অনেক সহজ একটা চ্যাপ্টার। আমাদের এইটা সম্পর্কে তোমরা ইতিমধ্যে যারা কমার্সে ছিলা, তোমরা নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট লেভেলেও তোমরা এটা পড়ে আসছো। কারণ আমরা যে বিভিন্ন কিভাবে পণ্য ক্রয় করে বিক্রয় করে কিভাবে অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, এগুলো তোমরা অবশ্যই অবগত আছো। আর এটা বিবিএ ফার্স্ট ইয়ার বা তোমাদের বিবিএস ফার্স্ট ইয়ারেও তোমরা এটা পড়ছো। তো আমরা এরপরেও আমরা কিছু দুই একটা অঙ্ক দেখবো। এখানে আমাদের নতুন দুই একটা টপিকস আছে। তো প্রথমে আসো কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা কি বুঝি? সাধারণত লায়াবিলিটিস বলতে আমরা বুঝি এটা হচ্ছে যে একটা দায় যেটা মানুষকে পরিশোধ করতে হবে, যেটার জন্য আমাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করে, সেটাই হচ্ছে যে মূলত আমাদের কি দায়। এখন এই দায়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ দায়, অর্থাৎ এই দায়কে আমরা আবার দুই ভাগে ভাগ করি। এই দায়কে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে তোমার ইন্টারনাল লায়াবিলিটিস, তারপর আরেকটা হচ্ছে যে তোমার এক্সটার্নাল লায়াবিলিটিস। এখন ইন্টারনাল লায়াবিলিটিস মানে হচ্ছে যে তোমার ওনার সিকিউরিটিটা, মালিকানার সত্ত্বটা। আর এই এক্সটার্নাল লায়াবিলিটিস হচ্ছে যে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে তোমার কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে তোমার কি লং টার্ম লায়াবিলিটিস। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে কি কারেন্ট লায়াবিলিটিস। ওকে, আমরা এই কারেন্ট লায়াবিলিটিসটা যাই। এই কারেন্ট লায়াবিলিটিসটা হচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে দায়টা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট লায়াবিলিটিস, এবং যেটার মেয়াদ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে যে কারেন্ট লায়াবিলিটিস। যেমন আমি কোনো পণ্য দাঁড়ে ক্রয় করলাম, তো দাঁড়ে ক্রয় করলে যাদের কাছ থেকে পণ্যটা দাঁড়ে ক্রয় করলাম তারা আমাদের কাছে টাকা পাবে, তাদেরকে আমরা অ্যাকাউন্টস পেবল বলি। সাধারণত 1 বছরের মধ্যে অ্যাকাউন্টস পেবলের টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, একটা ব্যবসায় দৈনন্দিন পরিচালনার ক্ষেত্রে যে দায়ের সৃষ্টি হয় এবং যে দায়টা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেটাকে বলা হয় তোমার কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট লায়াবিলিটিসকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে এই কারেন্ট লায়াবিলিটিসকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। এই কারেন্ট লায়াবিলিটিস এটাকে প্রধানত আমরা 3 ভাগে, একটা হচ্ছে স্পেসিফিক লায়াবিলিটিস, এরপর আরেকটা আছে তোমার এস্টিমেটেড লায়াবিলিটিস, আর লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে যে তোমার কন্টিনজেন্ট অর্থাৎ সম্ভাব্য দায়, যেটাকে আমরা বলি। একটু দেখো, স্পেসিফিক লায়াবিলিটিস মানে দায়টা সীমিত, মানে সীমাবদ্ধ, ফিক্স করা। যেমন তুমি দাঁড়ে পণ্য ক্রয় করলে তোমার অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হলে তুমি জানো যে তোমার এখানে কত টাকার পণ্য ক্রয় করছো, ওরা তোমার কাছে কত টাকা পাবে, তাহলে এই খরচটা তোমার ফিক্স করা, সেজন্য এটাকে বলা হয় স্পেসিফিক লায়াবিলিটিস। যেমন এটার ভিতরে যদি আমরা বলি অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ইন্টারেস্ট পেবল, এগুলো হচ্ছে যে তোমার কি ওয়েজেস পেবল, স্যালারিজ পেবল, এগুলো হচ্ছে যে তোমার স্পেসিফিক লায়াবিলিটিস। কারণ এটা ফিক্স করা, এটা সম্পর্কে তুমি অবগত আছো যে তোমার এই জায়গায় এত টাকা কি আছে, দায় আছে। 2 নম্বরে আসো এস্টিমেটেড লায়াবিলিটি। এস্টিমেটেড মানে আনুমানিক। যেমন কোন একটা পণ্য তুমি দাঁড়ে বিক্রয় করলা, তো বিক্রি করার পরে সাধারণত আমাদের দেশে প্রচলিত আছে পণ্যটা বিক্রি করার পর 1 বছর বা 6 মাস পর্যন্ত ওই পণ্যটার জন্য একটা ওয়ারেন্টি দেয়। ওয়ারেন্টি মানে কি, এই পণ্যটা বিক্রি করার পরবর্তী 6 মাস পর্যন্ত এই পণ্যটার কোনো কিছু নষ্ট হলে তুমি এটাকে ফ্রি কি করবা, সার্ভিস দিবা, যেটাকে আমরা কি বলি, ওয়ারেন্টি বলি। এখন তুমি পণ্যটা বিক্রি করছো, বিক্রি করার পরে তুমি জানো না যে কতটুকু পণ্য তোমাকে ভবিষ্যতে কি করতে হবে, ঠিক করে দিতে হবে, বা কতটুকুর জন্য কত টাকার জন্য তোমাকে সেবা দিতে হবে। তাহলে এটা অনুমান করে যে দায়টা তুমি কি করো, জমা করে রাখো ওয়ারেন্টি হিসাবে, যে টাকাটা তহবিলটা সৃষ্টি করে রাখো, সেটাকে বলা হয় তোমার এস্টিমেটেড লায়াবিলিটিস। যেমন এটার ভিতরে আমরা বলতে পারি যে ওয়ারেন্টি লায়াবিলিটি যেটা, ওটা ওকে।
এরপরে কন্টিজেন্ট, কন্টিজেন্ট মানে সম্ভাব্য দায়, মানে দায়টা তোমার হতেও পারে, দায়টা তোমার নাও হতে পারে। এই ধরনের দায় হলে সেটাকে বলা হয় আমাদের কন্টিজেন্ট। যেমন মনে করো তুমি কোন একটা মামলা তোমার বিচারাধীন আছে, এখন এই মামলার রায়টা তোমার পক্ষেও আসতে পারে, এই মামলার রায়টা তোমার বিপক্ষেও যেতে পারে। তাহলে মামলার রায়টা যদি তোমার পক্ষে আসে তাহলে তোমার এখানে কোনো দায় সৃষ্টি হবে না, কিন্তু এটা যদি তোমার বিপক্ষে যায় তাহলে তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে। সেজন্য এটাকে বলা হয় আমাদের কন্টিজেন্ট লায়াবিলিটিস বা সম্ভাব্য দায়। তাহলে এটার ভিতরে কি বলতে পারে, বিচারাধীন মামলা, পরিবহনাধীন পণ্য, কারণ পণ্যটা তোমার গুদামে ঠিকঠাক মতো নাও আসতে পারে, যেটা যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এটাকে বলা হয় আমাদের কন্টিজেন্ট। তাহলে আমাদের কারেন্ট লায়াবিলিটিস আমাদের তিন প্রকার। স্পেসিফিক লায়াবিলিটি যেটার ভিতরে বলছে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ওয়েজেস পেবল, স্যালারিজ পেবল। এস্টিমেটেড লায়াবিলিটিস এর ভিতরে আমরা বলছি কি ওয়ারেন্টি লায়াবিলিটিস। কন্টিজেন্টের মধ্যে আমরা বলছি কি যেমন পরিবহনাধীন পণ্য বা বিচারাধীন কোনো মামলা। ওকে, এরপরে চলে আসো, এখন আমরা অ্যাকাউন্টস পেবল সম্পর্কে আমরা জানি। অ্যাকাউন্টস পেবল সাধারণত দুই ভাবে সৃষ্টি হয়। একটা হচ্ছে যে তুমি কারো কাছে ধারে পণ্য ক্রয় করলে তোমার অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হবে, অথবা কারো কাছ থেকে তুমি সেবাটা নিছো, ওদেরকে টাকাটা দেওয়া নাই, এক্ষেত্রেও তোমার অ্যাকাউন্টস পেবল সৃষ্টি হবে। ঠিক আছে, ওকে। যেমন অ্যাকাউন্টস পেবল, যেমন তুমি পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 1 লাখ, এক্ষেত্রে জাবেদাটা কি আমাদের পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল সৃষ্টি ক্রেডিট, এখানে তোমার অ্যাকাউন্টস পেবলটা কি হলো, সৃষ্টি হলো। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা আছে যে নোটস পেবল। এখন আসো এই নোটস পেবল সম্পর্কে আমাদের একটু আলোচনা আছে, এটা একটু আমরা দেখব। নোটস পেবল, নোটস পেবলটা হচ্ছে অর্থাৎ তুমি অ্যাকাউন্টস পেবল তোমার কাছে টাকা পাবে, এখন যারা তোমার কাছে টাকা পাবে তাদেরকে তুমি যদি কোনো বিলে স্বীকৃতি প্রদান করো বা কোনো আইনসঙ্গত দলিলের জমি যদি স্বীকৃতি দাও, তখন সেটাকে বলা হয় তোমার নোটস পেবল। সেটাকে কি বলা হয়, নোটস পেবল। তাহলে নোটস পেবলের জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোটস পেবল ক্রেডিট, অর্থাৎ একটা দায় তোমার কমে যাচ্ছে আরেকটা দায় তোমার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অথবা অন্য কারণও হতে পারে। যেমন তুমি পণ্য ক্রয় করলা, ওদেরকে তুমি একটা নোটের স্বীকৃতি দিলা, এক্ষেত্রে জাবেদাটা কি হবে, পারচেজ ডেবিট, নোটস পেবল ক্রেডিট। তাহলে নোটস পেবল বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে যে আইনসঙ্গত দলিলে আমরা স্বীকৃতি প্রদান করি সেটাকে বলা হয় আমাদের নোটস পেবল। এই নোটস পেবলকে দুই ভাগে ভাগ করা হয়। এই নোটস পেবলটা হচ্ছে যে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে যে তোমার ইন্টারেস্ট বিয়ারিং নোট, ইন্টারেস্ট বিয়ারিং নোট, আর একটা হচ্ছে যে তোমার নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। একটা হচ্ছে তোমার ইন্টারেস্ট বিয়ারিং নোট, আর একটা হচ্ছে তোমার কি নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। এখন আসো, ইন্টারেস্ট বিয়ারিং নোট হচ্ছে যে নোটের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা নোটের সাথে উল্লেখ করা থাকে সেটাকে বলা হয় ইন্টারেস্ট বিয়ারিং নোট। যেমন আমি যদি বলি 10% নোটস পেবল, টাকা 50,000, দেখো এখানে নোটস পেবলের টাকা 50,000, এখানে রেট অফ ইন্টারেস্টটা কিন্তু এখানে কি করা আছে, উল্লেখ করা আছে, সেজন্য এটাকে বলা হয় ইন্টারেস্ট বিয়ারিং নোট। আবার আমি যদি বলি নোটস পেবল আর নন ইন্টারেস্ট বিয়ারিং নোটটা হচ্ছে যে নোটের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা উল্লেখ করা থাকে না, অর্থাৎ যে নোটের ক্ষেত্রে সুদের হারটা উল্লেখ করা থাকবে না, সেটাকে বলা হয় নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। যেমন আমি যদি বলি যে নোটস পেবল টাকা 50,000, দেখো এখানে কিন্তু আমাদের কোনো রেট অফ ইন্টারেস্টের কথা কি করা নাই, উল্লেখ করা নাই, সেজন্য এটাকে বলা হয় আমাদের নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। ঠিক আছে, তাইলে যে ক্ষেত্রে সুদের হারটা বলা থাকবে সেটাকে বলা হয় আমাদের ইন্টারেস্ট বিয়ারিং নোট, আর যে ক্ষেত্রে আমাদের কি ইন্টারেস্ট রেটটা উল্লেখ করা থাকবে না সেটাকে বলা হয় আমাদের নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। এখন আসো, তাহলে এখানে আমাদের আলোচনা করার মতো তেমন আর আমাদের এত কিছু নাই। এখন আসো আমরা এখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব। তো তোমাদের যাদের কাছে বই আছে তোমরা একটা ইউনিভার্সিটি কোশ্চেন নাও। এই ইউনিভার্সিটি কোশ্চেনটা হচ্ছে যে তোমার, আমরা প্রথমে এনইউ বিবিএস অনার্স 2008 এই অঙ্কটা দেখব। এনইউ, এটা হচ্ছে এনইউ বিবিএ অনার্স 2006, এই অঙ্কটা আমরা এখন করব। তোমরা যাদের কাছে তোমাদের বই আছে বইটা তোমরা নাও, অঙ্কটা একটু দেখো ভালো করে, আমি করার সাথে সাথে তোমরা নিজেরাও করবা। দেখো, যেমন এখানে প্রশ্নটা বলা আছে এরকম যে
দ্য ফলোইং আর সিলেক্টেড ট্রানজাকশন অফ পলাশ কোম্পানি। এই অঙ্কটা হচ্ছে পলাশ কোম্পানির। পলাশ কোম্পানি প্রিফার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোয়ার্টারলি। এখানে যে কোনো জাবেদা করো তুমি, যে কোনো হিসাব করতে গেলে এখানে তারিখটা হচ্ছে যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ওরা হিসাবটা করছে কোয়ার্টারলি, মানে 3 মাস পরে। যেমন এখানে প্রথমে বলছে, এখানে আমাদের নিচে বলছে যে রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ দ্য এন্ট্রি অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন। আমরা আগে জাবেদাগুলো করি। প্রথমে বলছে জানুয়ারি 2 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম শিমুল এন্ড কোম্পানি, টাকা 1,50,000, টার্মস 210 নেট 30। এই টার্মসটা একটু বলি। টার্মস বলছে 210 নেট 30। এটার অর্থ হচ্ছে তুমি যদি 10 দিনের ভিতরে এদের বকেয়া টাকাটা যদি তুমি পরিশোধ করে দাও, তুমি 2% টাকা পাবা। তবে তোমার থেকে টাকাটা অবশ্যই 30 দিনের মধ্যে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তবে এটা যেদিন লেনদেনটা হয়েছে ওই দিনের কোনো কাজ না, এটা হবে যেদিন তুমি টাকাটা পরিশোধ করতে যাবে। সেটা যদি তোমার এই ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে তাহলে এটার কাজ হবে, নাহলে এটার কোনো কি নাই, কাজ নাই। তাহলে এটা জাবেদাটা কি হবে, পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম শিমুল কোম্পানি, টাকা 1,50,000। তাহলে এটা জাবেদাটা হবে। তাহলে জাবেদার কলাম করো, জাবেদার কলাম করে তাহলে জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ এটা জাবেদাটা হবে তোমার কি, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 1,50,000 টাকা। ওকে করে ফেললাম আমরা 1,50,000 টাকা। এটার ব্যাখ্যা কি লিখবে, টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট, টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট। এরপরে বলছে ফেব্রুয়ারির 1 তারিখ ইস্যুড এ 10% 2 মান্থ, টাকা 1,50,000 নোট টু শিমুল কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে শিমুল এন্ড কোম্পানির তুমি যে তোমার কাছে টাকা পাবে, এখন এই শিমুল এন্ড কোম্পানিকে তুমি একটা বিলে স্বীকৃতি দিচ্ছ, মানে ওর বকেয়া টাকার পরিবর্তে ওকে একটা আইনসঙ্গত দলিলে কি দিচ্ছ, স্বীকৃতি দিচ্ছ। তাহলে এটা হচ্ছে যে তোমার কখন দিছো তুমি, এটা হচ্ছে যে ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ। তাহলে জাবেদাটা কি হবে, অ্যাকাউন্টস পেবল কমে যাবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর একটা দায় বেড়ে যাবে, নোটস পেবল ক্রেডিট 1,50,000। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে মার্চের 1 তারিখ 31 তারিখ বলছে অ্যাকুরেট ইন্টারেস্ট ফর 2 মান্থ অন শিমুল নোট। কারণ আগে বলছে যে ওদের অঙ্কটা হচ্ছে কোয়ার্টারলি, তাহলে শিমুলের নোটের উপরে কি অ্যাকুরেট ইন্টারেস্ট, অ্যাকুরেট ইন্টারেস্ট মানে বকেয়া সুদ তোমাকে হিসাবভুক্ত করতে হবে। এখন আসো, তুমি নোটটা নিছো কখন, ফেব্রুয়ারি 1 তারিখে, তাহলে ফেব্রুয়ারি মার্চ তোমাকে কয় মাসের সুদ ধরতে হবে, 2 মাসের। এখন এখানে সুদের আমাদের এখানে এটা ছিল 10% নোট, 10% নোট ছিল আমাদের, 10% নোট। তাহলে এটা সুদ বের করবো 1,50,000 টাকার উপর 10% করব। 1,50,000 টাকার উপরে 10% করলে আসতেছে তোমার 15,000 টাকা। এই 15,000 টাকাকে তুমি 2 দিয়ে গুণ করবা, 12 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার 2,500 টাকা। এটা হচ্ছে যে মার্চের 31 তারিখ। এটা জাবেদাটা হচ্ছে যে তোমার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, তারপর হচ্ছে ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এটা কিভাবে বের করছে, এটা হচ্ছে 1,50,000 ইন্টু 10% ইন্টু 12/2। আরেকটা কথা মনে রাখবা, এই নোটের ইন্টারেস্ট বের করার সময় নোটের যে মেয়াদ দেওয়া থাকে, মেয়াদের কিন্তু কোনো কি নাই, কাজ নাই। ওকে, মার্চের 31 তারিখের পরে দেখো এপ্রিলের 1 তারিখে বলছে ফেড ফেস ভ্যালু অফ ইন্টারেস্ট অন শিমুল নোট। অর্থাৎ শিমুলের যে নোটটা, এই নোটটা অর্থাৎ সুদ সহ ওদের নোটটা কি করে দিছে, ওরা পরিশোধ করে দিছে। এখন আসো, তাহলে সুদ সহ নোটটা পরিশোধ করে দিলে তাহলে আমাদের এটা জাবেদাটা হবে, যেহেতু নোটটা পরিশোধ করে দিছে, নোটটা যেহেতু পরিশোধ করে দিছে তাহলে নোটস পেবল ডেবিট হয়ে যাবে, দায় কমে যাবে। এটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ, নোটস পেবল ডেবিট, নোটস পেবল ডেবিট। এখন আসো, এরপরে তোমার এখানে ইন্টারেস্ট পেবল আর ডেবিট হবে, এটাও দায় ছিল তোমার, ইন্টারেস্ট পেবল ডেবিট। এরপরে আরেকটা হবে তোমার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন নোটস পেবল এটা আমরা 1,50,000 টাকা লিখি, ইন্টারেস্ট পেবল এটা আমরা কত টাকা লিখছিলাম, 2,500 টাকা।
2500 টাকা লিখছো। এখন আসলে ইন্টারেস্ট এক্সপেন্সটা কোত্থেকে আসলো? আমাদের এই নোটটা ইস্যু করছিল তারা কয় মাসের জন্য? এই নোটটা ইস্যু করছে ওরা 2 মাসের জন্য। সরি, এখানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সটা নাই, কারণ 2 মাসের জন্য 2 মাসের ইন্টারেস্টটা আমরা ক্যালকুলেশন করে ফেলছি, ঠিক আছে? যদি এখানে যদি আরো একাধিক, যদি 3 মাস বা 4 মাসের ইন্টারেস্ট হইতো, তাহলে এখানে 2 মাসে চলে গেছে, বাকিগুলো তুমি এখানে ইন্টারেস্ট এক্সপেন্সে লিখতা। তাহলে ক্যাশে হবে কত টাকা? 1,50,000 যোগ 2,500, তাহলে 1,52,500 টাকা, ঠিক আছে? 1,52,500 টাকা এটা হচ্ছে আমাদের পরিশোধ করে দিছি, ঠিক আছে? ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ। এই জুলাইয়ের 1 তারিখে বলছে পারচেজ ইকুইপমেন্ট ফ্রম শিউলি কোম্পানি পেইং টাকা 1,01,000 ইন ক্যাশ। 1,10,000 পরিশোধ করছে ক্যাশে এন্ড সাইন এ 10% 1 মান্থ নোট 2,50,000। অর্থাৎ ওরা একটা নোট কিনছে, অর্থাৎ ইকুইপমেন্ট কিনছে, যেটা নগদে দিছে 1,10,000 টাকা, এবং 3 মাসের একটা নোটে স্বীকৃতি দিছে, যেখানে হচ্ছে যে 2,50,000 টাকা। তাহলে আসো, তাহলে টোটাল তোমার ইকুইপমেন্টের মূল্য কত? এখান থেকে 2,50,000 টাকা, আগে দিছে 1,10,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে যে তোমার 3,60,000 টাকা। তাহলে এটা হচ্ছে যে তোমার জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ ইকুইপমেন্ট ডেবিট, তারপরে ক্যাশ ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট, এখন ক্যাশে দিছো তুমি 1,10,000 টাকা, এরপরে নোটস পেবলে হচ্ছে যে তোমার 2,50,000 টাকা, তাহলে ইকুইপমেন্টের মূল্য হচ্ছে 3,60,000 টাকা, ঠিক আছে? তাহলে এটার ব্যাখ্যা লিখতে পারবা, ব্যাখ্যাগুলো আমি বলতেছি না, কারণ এটা তোমরা পারবা, সেজন্য টু রেকর্ড পারচেজ অফ ইকুইপমেন্ট অন ক্যাশ এন্ড নোটস পেবল। ওকে, এটা গেল জুলাইয়ের 1 তারিখে। এরপরে আসো জুলাইয়ের 1 তারিখের পরে সেপ্টেম্বরের 30 তারিখে বলছে অ্যাকুরেট ইন্টারেস্ট ফর 3 মান্থ অন শিউলি নোট। অর্থাৎ এই যে শিউলি নোটটা, এই নোটের উপরে 3 মাসের সুদ ধরতে বলছে আমাদেরকে। তাহলে সুদের নির্ণয় করার আমরা সূত্রটা আমরা জানি। সুদ নির্ণয় করার সূত্রটা হচ্ছে যে কি? তাহলে ইন্টারেস্ট, এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এরপর হচ্ছে তোমার ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এটা ধরবা এই যে 2,50,000 টাকার, 2,50,000 টাকার এটা হচ্ছে যে তোমার 10% নোট। তাহলে 2,50,000 টাকা 10% মানে হচ্ছে 25,000 টাকা। 3 মাসে ধরতে বলছে, 3 দিয়ে গুণ করবা, 12 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে 6,250 টাকা, 6,250 টাকা, 6,250। তাহলে এটা কিভাবে বের করছে? এটা বের করছে 2,50,000 ইন্টু 10% ইন্টু 12/3, ঠিক আছে? সেপ্টেম্বরের পরে এরপরে চলে আসে অক্টোবরের 1 তারিখে। ওরা এখন অক্টোবর 1 তারিখে বলছে কি, ফেস ভ্যালু ইন্টারেস্ট অন শিউলি নোট, অর্থাৎ এই নোটের টাকাটা ফেস ভ্যালুতে পরিশোধ করে দিয়েছে কি সহ, ইন্টারেস্ট সহ। তাহলে এখানে জাবেদারটা হবে আগের মতোই। তাহলে সেপ্টেম্বরের পরে এটা হচ্ছে যে তোমার অক্টোবরের 1 তারিখ। তাহলে অক্টোবরের 1 তারিখ এটা জাবেদারটা হবে তোমার নোটস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে যে 6,200, সরি, এটা হচ্ছে যে 2,50,000 টাকা, এটা হচ্ছে 6,250 টাকা, আর এই দুইটা যোগ করলে 2,56,250 টাকা। এটা ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড ফেড অফ নোটস পেবল উইথ ইন্টারেস্ট পেবল। ওকে, এরপরে ডিসেম্বর 31 তারিখ বলছে বোর্ড টাকা 2 লাখ ফ্রম ব্যাংক এশিয়া বাই সাইনিং ইস্যুইং 3 মান্থ 12% ইন্টারেস্ট উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 2 লাখ। অর্থাৎ ব্যাংক এশিয়া থেকে তুমি 2 লক্ষ টাকা দান নিছো বা ঋণ করছো, ওদেরকে 12% সুদ দিবা বলে এরকম একটা নোটে স্বীকৃতি দিছো। তাহলে তুমি যে নোট না, অর্থাৎ ঋণ নাও অথবা টাকা নিয়ে আসো, এটার কারণে তোমার প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণটা কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে এটা ডিসেম্বরের 1 তারিখ এটা যাবে, দেওয়া হবে তোমার ক্যাশ ডেবিট নোটস পেবল
ক্রেডিট, নোটস পেবল কি ক্রেডিট। এটা হচ্ছে যে কত টাকা, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, বুঝছো? তাইলে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, যদি আমাদের এখানে এখানে তো আমাদেরকে বলছে যে কি বোর্ড টাকা 2 লাখ ফ্রম ব্যাংক এশিয়া বা ইস্যুইং নোটের কথা যদি না বলতো তাহলে এখানে নোটস পেবলের জায়গায় আমরা লিখতাম লোন, কি লিখতাম আমরা, লোন লিখতাম। ওকে, এরপরে চলে আসো ডিসেম্বর 31 তারিখে আরেকটা এটা হচ্ছে ডিসেম্বর 1 তারিখ। এরপর আসো ডিসেম্বর 31 তারিখে বলছে আমাদেরকে রিকগনাইজ দ্য ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অন ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়ার 1 মাসের সুদ হিসাবভুক্ত করতে বলছে। তাহলে আগের মতোই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এটা কত টাকা ধরবা, এই 2 লক্ষ টাকা 12% করবা, 2 লক্ষ টাকার 12%, 2 লক্ষ টাকার 12% করলে 24,000 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে গুণ করবা, তাহলে 2,000 টাকা। এটা হচ্ছে যে কত, 2,000 টাকা। এটা হচ্ছে যে আমাদের জাবেদাগুলো আমরা করে ফেললাম, ঠিক আছে। ওকে, এটা 1 নাম্বার। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ফোর্স দ্য অ্যাকাউন্টস নোটস পেবল, ইন্টারেস্ট পেবল এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ তিনটা খতিয়ান করতে বলছে আমাদেরকে, নোটস পেবলের জন্য, ইন্টারেস্ট পেবলের জন্য এবং ইন্টারেস্ট এক্সপেন্সের জন্য। এই তিনটা হিসাবের আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টসের আমাদেরকে লেজার করতে বলছে। তাহলে আমরা লেজারটা জানি মানে হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা জার্নালগুলো করে দিছি, এই জার্নালগুলোর উপরে ভিত্তি করে জাস্ট আমরা কি করে ফেলবো, লেজারটা। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, যেমন আমি তোমাদেরকে নোটস পেবলটা দেখাই, আমরা লেজারের কলামটা করব এইভাবে, দেখো চলমান মুভিং ব্যালেন্সে করব। এটা হচ্ছে যে তোমার নোটস পেবল, উপরে লিখবা ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এখন আসো এটা করলাম। এখন আমরা নোটস পেবল প্রথম থেকে একবারে তোমার যে প্রথম থেকে তুমি জাবেদাগুলো দেখো, দেখে দেখে কোথায় আছে তোমার নোটস পেবলটা, এগুলো একটু দেখো। যেমন আমাদের প্রথমে মার্চের 31 তারিখে আছে, মার্চের 31 তারিখে তুমি একটা নোটে স্বীকৃতি দিছিলা ওদেরকে, মার্চের না ফেব্রুয়ারি 1 তারিখে, সরি প্রথমে আসছে তোমার ফেব্রুয়ারি 1 তারিখে আসছে, ফেব্রুয়ারি 1 তারিখে তুমি একটা নোটে, তাহলে এটা জাবেদা কি ছিল তোমার, এটা জাবেদা ছিল তোমার অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোটস পেবল ক্রেডিট। তো আমরা এখানে লিখব কি অ্যাকাউন্টস পেবল, কত টাকা, অ্যাকাউন্টস পেবল 1,50,000 টাকা, ক্রেডিট, তাহলে এখানে ক্রেডিটেও চলে যাবে 1,50,000 টাকা, ঠিক আছে। এরপরে তুমি কয় তারিখে, এপ্রিলের 1 তারিখে গিয়ে এই নোটটা পরিশোধ করে দিছো, তাহলে এটার বিপরীতে ছিল তোমার ক্যাশ অ্যাকাউন্ট। আমরা জানি এখানে লেখার সময় আমাদেরকে সব সময় বিপরীত হিসাবগুলো লিখতে হয়। এপ্রিলের কয় তারিখ, 1 তারিখ ক্যাশ, তাহলে ডেবিট হয়েছিল নোটস পেবল, তাহলে 1,50,000 টাকা ডেবিট, তাহলে আর আমাদের কোনো ব্যালেন্স নাই, গেল এটা। এরপরে তুমি জুলাইয়ের 1 তারিখে আবার একটা নোটে ইস্যু করছিলা, জুলাইয়ের 1 তারিখে, এটা হচ্ছে যে ইকুইপমেন্ট কেনার জন্য, তাহলে এখানে লিখবো আমরা ইকুইপমেন্ট, জাবেদা দেখো, জাবেদা দেখলে পারবা, ইকুইপমেন্ট, এটা ছিল তোমার কত টাকা, এটা ছিল তোমার 2,50,000 টাকা ক্রেডিট হয়েছে, আবার এখানে ক্রেডিটে 2,50,000 টাকা। ওকে, এখন আবার এটা এসে তুমি অক্টোবরের 1 তারিখে গিয়ে এটা পরিশোধ করে দিছো, কয় তারিখ, অক্টোবরের 1 তারিখ, তাহলে অক্টোবরের 1 তারিখ ক্যাশ পরিশোধ করে দিছো, ডেবিট হয়েছে 2,50,000 টাকা, আর কোনো টাকা নাই। লাস্ট ওয়ান, ব্যাংক এশিয়ার কাছ থেকে আমরা ঋণ নিছি যে, তখন আবার আমরা একটা নোটের স্বীকৃতি দিছিলাম, সেটা ছিল আমাদের 2 লক্ষ টাকা, তাহলে এটারও বিপরীতে আমাদের কি ছিল, এটার বিপরীতে এটা ছিল কয় তারিখে লেনদেন, এটা ছিল আমাদের ডিসেম্বরের 1 তারিখের লেনদেন, ডিসেম্বরের 1 তারিখ, তাহলে এখানে লিখবা ক্যাশ, বিপরীতে ক্যাশ ছিল, তাহলে কত টাকা, 2 লক্ষ, এটা কিন্তু আর পরিশোধ হয় না, এটা তাহলে
নোটস পেবলের ব্যালেন্স আছে তোমার কত টাকা, 2 লক্ষ টাকা। এইভাবে তুমি বাকিগুলা করবা, যেমন এখানে ইন্টারেস্ট পেবলে করতে বলছে, ইন্টারেস্ট এক্সপেন্স করতে বলছে, তিনোটা এভাবে করে তিনোটা তুমি খতিয়ান করে ফেলবা, ঠিক আছে। অর্থাৎ জাস্ট দেখে দেখে বিপরীতে যে হিসাবটা আছে পার্টিকুলার এগুলা লিখবা, ডেবিটে লিখবা, ক্রেডিট হলে কি ক্রেডিটে লিখবা। এরপরে সি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে শো দা ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দা নোটস পেবল এট ডিসেম্বর 31, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে তুমি ব্যালেন্স শিটে নোটস পেবলটা কিভাবে দেখাবে সেটা তোমাকে দেখাইতে বলছে। তাহলে আমরা এটা একটু দেখি ব্যালেন্স শিটে, তাহলে এটা বুঝছো লেজারটা, তাহলে এইভাবে বাকি দুইটা করবা। এখন নোটস ব্যালেন্স শিটের আমরা একটা কলাম করব, ব্যালেন্স শিট মনে করো এটা একটা ব্যালেন্স শিটের কলাম, পার্টিকুলার টাকা এখানে ব্যালেন্স শিট লিখবা, পলাশ কোম্পানির উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, ওকে। এখন আসো, এখন আমরা জানি যে ব্যালেন্স শিট ওদের হিসাবকালটা শেষ হয় প্রতি 3 মাস পর পর। তাহলে প্রথমে শেষ হবে কখন, প্রথমে শেষ হবে ওদের মার্চের 31 তারিখে। আমরা এখানে তারিখটা লিখি মার্চের 31 তারিখ। দেখো তাহলে মার্চের 31 তারিখ তুমি খতিয়ান দেখলে বুঝবা, মার্চের 31 তারিখে ওদের লাইবিলিটি ছিল কত টাকা। তাহলে এটা হচ্ছে যে নোটস পেবলটা হচ্ছে যে কারেন্ট লাইবিলিটিস, তাহলে এখানে হেডিং দিবা তুমি কারেন্ট লাইবিলিটিস লিখে তুমি এখানে লিখবা নোটস পেবল। তাহলে 31 মার্চে তোমার নোটস পেবল ছিল কত টাকার, 31 মার্চে তোমার নোটস পেবল ছিল 1,50,000 টাকা, যেটা তো পরিশোধ করছে তো আমরা এপ্রিলে গিয়ে, তাহলে ওটা নাই আর, তাহলে 1,50,000 টাকা। আবার ওইখানে তোমার নোটস ইন্টারেস্ট পেবল ছিল, যেহেতু এটা এটার সাথে রিলেটেড সেজন্য আমরা এখানে লিখব ইন্টারেস্ট পেবল। এটা ছিল তোমার 2,500 টাকা, টোটাল ছিল আমাদের 1,52,500। এটা তোমার হচ্ছে যে প্রথম 31 মার্চের কাজ শেষ। এরপর আসো, এরপরে আরেকটা মার্চ হলে আগস্ট, মার্চ, এপ্রিল, মে, জুন, এপ্রিল, মে, জুন, 3 মাস পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এটা শেষ হচ্ছে মার্চের 31 তারিখ। মার্চের 31 তারিখ হলে এরপরে মার্চের 31 তারিখ পরে মার্চ হলে এপ্রিল, মে, জুন। জুনে আরেকটা শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে জুনের কোনো কি দেওয়া নাই, আমাদের এখানে জুনের কোনো তথ্য দেওয়া নাই, আমাদের এখানে সরাসরি আবার তথ্য দেওয়া আছে কি জুলাই থেকে সেপ্টেম্বরে গিয়ে। তাহলে এরপরে আমাদের হিসাব শেষ হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ, এটা লিখবো আমরা সেপ্টেম্বর 30 তারিখ। আচ্ছা, তাহলে প্রশ্ন করতে পারো স্যার যেহেতু 3 মাস পর পর, তাহলে এখানে তো মাঝখান দিয়ে আরো যেহেতু মাঝখান দিয়ে ওই 3 মাসের আমাদের এখানে কোনো ইনফরমেশন নাই, সেই জন্য ওই 3 মাসটা আমরা এখানে লিখে নেই। তাহলে পরবর্তীতে আরো, তাহলে এপ্রিল, মে, জুন একবার, এরপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে, যে সেপ্টেম্বরের একবার, সেপ্টেম্বর 30 তারিখ। এখন আসো, এখানে আমাদের নোটস পেবল ছিল, একইভাবে এটাও কারেন্ট লাইবিলিটিস। এখানে আমাদের নোটস পেবল, এই নোটস পেবল ছিল, দেখো আগের মতোই নোটস পেবল ছিল তোমার এখানে, এটাও ছিল 2 লক্ষ কত টাকা, এটা ছিল 2,50,000 টাকা লিখলাম। এবং এখানে ইন্টারেস্ট পেবলটাও লিখবা, ইন্টারেস্ট পেবল এটা ছিল 6,250 টাকা, টোটাল হচ্ছে যে তোমার 2,56,250 টাকা। এটাও শেষ সেটা। এরপর লাস্ট ওয়ান যেটা আমাদের আসছে সেটা হচ্ছে যে তোমার আর কোনো আমাদের আরেকটা ইন্টারেস্ট ছিল, এটা হচ্ছে যে আমাদের সেপ্টেম্বর 30 তারিখেও, এরপরে ডিসেম্বরের 31 তারিখ। এখন আসো ডিসেম্বর 31 তারিখ, এটা আর এইভাবে করার দরকার নাই, ডিসেম্বর 31 তারিখ। তাহলে সেপ্টেম্বর শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর 31। এই ডিসেম্বর 31 হচ্ছে আবার কারেন্ট লাইবিলিটিস হেডিং দাও, দেওয়ার পরে এখানে ডিসেম্বর 31 তারিখে তুমি দেখো নোটস পেবল, নোটস পেবল এটা হচ্ছে ব্যাংক এশিয়া থেকে আমরা যে নোটটা নিছিলাম, নোটস পেবল এটা হচ্ছে যে আমাদের 2 লক্ষ টাকা। তারপর আবার ইন্টারেস্ট পেবল আছে, এটা আছে তোমার 2,000 টাকা আমরা বের করছিলাম, তাহলে 2,02,000 টাকা শেষ। এভাবে আমাদেরকে কি করতে হবে,
এভাবে আমাদেরকে ব্যালেন্স শিটে নোটস পেবলটা আমরা দেখালাম। তাহলে প্রতি 3 মাস পর পর বলছে, প্রথমে মার্চের 31 তারিখে একবার, এরপর সেপ্টেম্বর 30 তারিখে, মাঝখানে 3 মাস বাদ পড়ছিল, এখানে আমাদের কোনো ইনফরমেশন ছিল না সেই জন্য, এরপর সেপ্টেম্বর 30 তারিখ এবং লাস্ট হচ্ছে ডিসেম্বরের